প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। করোনা এই মহামারী যুগে আমরা প্রত্যেকে যার যার ঘরে অবস্থান করতেছি। তাই আমাদের পড়াশোনাকে চালিয়ে যাওয়ার জন্য বর্তমানে আমরা অনলাইন ভিত্তিক ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে বিভিন্ন ক্লাসে মিলিত হচ্ছে। আজকে আমরা রসায়ন 2 অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষ নন মেজর অধ্যায় দ্বিতীয় অধ্যায় নাম হলো ধাতু সমূহ এর ডি ব্লক মৌল এদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। উপস্থাপনা আমি মোহাম্মদ সেলিম হোসেন, প্রভাষক রসায়ন বিভাগ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা দেখি এই পর্যন্ত আবিষ্কৃত 118টি মৌলকে তাদের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মোট 4টি ব্লকে ভাগ করা হয়েছে: এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। তাহলে কিভাবে ব্লকটা কি? ব্লক হলো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা যদি তোমার ডি অরবিটালে গমন করে, অর্থাৎ sp-df, s এ গমন করলে s ব্লক, p তে গমন করলে p ব্লক, d তে গমন করলে d ব্লক মৌল। তাহলে d ব্লকের সংজ্ঞা যদি আমরা যে আসি, তাহলে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি d অরবিটালে গমন তাদেরকে d ব্লক মৌল বলে। d ব্লক মৌলসমূহ পর্যায় সারণীর গ্রুপ 3 থেকে 13 মধ্যে তোমার 3 থেকে 12 মধ্যে অবস্থিত। এদের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য আমরা দেখি? তাহলে এখানে খেয়াল করে দেখো, ডি ব্লক এর সব মৌলই কি ভারী ধাতু। আচ্ছা, তারপরে আসো, ডি ব্লক মৌলসমূহ উচ্চ গলনাঙ্ক পূর্ণাঙ্ক বিশিষ্ট হয়। ডি ব্লক মৌলসমূহ তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হয়। ডি ব্লক মৌলসমূহ প্যারাম্যাগনেটিক হয়। এরা সাধারণত কঠিন শক্ত প্রকৃতির হয়। এদের সংমিশ্রণে সংকর ধাতু তৈরি হয়। এ হলো ডি ব্লক মৌলের সাধারণ বৈশিষ্ট্য। এই ডি ব্লক মৌলের মধ্যে একটা বিশেষ মৌল হলো আমাদের অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু। মেইনলি আমরা এই অবস্থান্তর মৌল সম্পর্কে পড়ব। তাহলে চলে আসি আমরা অবস্থান্তর মৌল। অবস্থান্তর তার মানে কি বলা হয়েছে দেখো, যে সকল মৌলের সুস্থিত আয়নের ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে, অর্থাৎ d1 to 9টি ইলেকট্রন থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলে। তার মানে ডি ব্লক মৌলের মধ্যে যাদেরই এই অবস্থাটা অর্জিত হবে তারাই হলো কি অবস্থান্তর মৌল। তার মানে কি আমরা বলতে পারি সকল ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়। কেবলমাত্র যাদের সুস্থিত আয়নের ডি অরবিটালে d1 to 9 ইলেকট্রন থাকতে হবে, তো d0 থাকলেও হবে না, আবার d10 থাকলেও হবে না। কার ক্ষেত্রে মনে রাখতে হবে? সুস্থিত আয়নের, পরমাণু না, কিন্তু বলছে মৌলের সুস্থিত আয়নের। আচ্ছা, এই শর্ত দিয়ে আমরা দেখাতে পারি স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক অবস্থান্তর মৌল নয়। কারণ স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন হলো স্ক্যান্ডিয়াম 3+, এর কোনো ডি ইলেকট্রন নেই। আবার জিঙ্কের সুস্থিত আয়ন হলো জিঙ্ক 2+, এর ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ, অর্থাৎ কটা থেকে দিতে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে। 10টি আছে, তাই এটা কি অবস্থান্তর মৌল নয়। এবার অবস্থান্তর মৌলের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, আমরা এই বৈশিষ্ট্যগুলো ক্রমান্বয়ে একটা একটা করে পড়ব। প্রথমে আসো, অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। অবস্থান্তর মৌলসমূহ জটিল যৌগ গঠন করে। অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে। অবস্থান্তর মৌলসমূহ প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। অবস্থান্তর মৌলসমূহ প্রবণ ধর্ম প্রদর্শন করে। এই প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা ক্রমান্বয়ে একটু দেখতে থাকবো। আচ্ছা, প্রথমে আসো পরিবর্তনশীল জারণ মান। জারণ মান তো আমরা বুঝি, জারণ মানটা কি? যৌগ গঠনকালে কোনো পরমাণু যে কয়টি ইলেকট্রন দান বা গ্রহণ করে ওই সংখ্যাটাকে বলা হয় তার জারণ মান। পরিবর্তনশীল জারণ মান হলো একই মৌল যৌগ ভেদে তোমার বিভিন্ন জারণ মান প্রদর্শন করে। আমরা যদি স্পেসিফিক উদাহরণ ক্ষেত্রে দেখো, এখানে অনেকগুলো উদাহরণ দিয়ে রাখছি আমরা। এই ক্ষেত্রে যদি আমরা দেখি,
যে আয়রন, আয়রনের দুটো জার্মান আছে, আয়রন 2 প্লাস আয়রন 3 প্লাস। তো যৌগের ক্ষেত্রে দেখো ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড যৌগ আয়রন জার্মান কি +2, আর ফেরিক ক্লোরাইড জার্মান কত হবে এখানে +3। এরকম একই মৌল যৌগভেদে একাধিক জারণমান প্রদর্শন করাকে পরিবর্তনশীল জারণমান বলে। এখন প্রশ্ন কেন সেরকম করে? অবস্থান্তর মৌলের বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা হলো তোমার n-1d ns। এই n-1d এবং ns অরবিটালের শক্তির পার্থক্য খুবই কম থাকার কারণে ns অরবিটাল থেকে ইলেকট্রন ত্যাগ করার পরে n-1d অরবিটাল ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে, তাই তারা কি পরিবর্তনশীল জারণমান প্রদর্শন করে। আচ্ছা, এখানে মনে করে দিয়ে রাখছি, দেখো স্ক্যান্ডিয়ামে দেখো একটাই জারণমান, কারণ স্ক্যান্ডে কি অবস্থান্তর মৌল নয়। একেবারে জিঙ্কেরও কিন্তু দেখো একটাই কি জারণমান, এই কারণে জিঙ্ক কিন্তু অবস্থান্তর মৌল নয়। বাকি সবার কিন্তু একাধিক জারণমান আছে, এই বাকি সবাই হলো তোমার অবস্থান্তর মৌল। আচ্ছা, আমরা পরে চলে যাই জটিল যৌগ। জটিল যৌগের ক্ষেত্রে আসো, জটিল যৌগ আমরা দেখি। জটিল যৌগ দেখতে কিন্তু জটিল, দেখো নিচে যে উদাহরণটা আমরা দিয়ে রাখি সেটা কি দেখতে কি, এই জায়গাটা একটা জটিল। এখানে কি বলা হয়েছে, অবস্থান্তর ধাতুর পরমাণুর বা আয়নের ফাঁকা অরবিটাল থাকায় তারা নিঃসঙ্গ ইলেকট্রন সম্পন্ন আয়ন বা অণুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে জটিল আয়ন তথা জটিল যৌগ গঠন করে। তাহলে আমরা দেখি জায়গাটায় এখানে জটিল যৌগের দুইটা অংশ, একটা হলো কেন্দ্রীয় পরমাণু, দেখো এখানে কি কপার, কপারটা লেখেন কি কপার 2 প্লাস আকার আছে কেন্দ্রীয় পরমাণু, আর এইটাকে বলা হয় কি তোমার নিঃসংযোজী ইলেকট্রন সম্পন্ন অণু বা আয়ন। এটা একটা স্পেশাল নাম হলো লিগ্যান্ড। তাহলে আমরা বলে লিগ্যান্ড কাকে বলে, তাহলে এক কথা বলতে পারবো নিঃসংযোজ ইলেকট্রন সম্পন্ন অণু বা আয়নকে বলা হয় কি লিগ্যান্ড। এই অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখবা অ্যামোনিয়া কি দুইটা পরমাণু আছে, ইলেকট্রন আছে, ইলেকট্রন সে দান করতে পারে। আচ্ছা, তাহলে এই কপারের সাথে অ্যামোনিয়ার লিগ্যান্ড যুক্ত হয়ে কি এই যৌগটার নাম কি হবে টেট্রাএমিন কপার 2 প্লাস আয়ন গঠন করে। আচ্ছা, এবার আসো পরে চলে যাই আমরা রঙিন যৌগ গঠন করে। একইভাবে দেখো অবস্থান্তর ধাতু ও তাদের ক্যাটায়নের আংশিক পূর্ণ অরবিটাল থাকায় তারা রঙিন যৌগ গঠন করে। রঙিন যৌগ গঠন করার ক্ষেত্রে এখানে দেখো সাধারণত ডি অরবিটাল যেটা ডি কটা 5টি কি কি ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, জেড এক্স, ডি এক্স স্কোয়ার স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এই 5টি ডি অরবিটাল স্বাভাবিক অবস্থায় তারা কি হয় একই শক্তি স্তরে অবস্থান করে, এইটাকে বলা হয় সমশক্তি সম্পন্ন অবস্থা। যৌগ গঠনকালে এই 5টি ডি অরবিটাল লিগ্যান্ডের অরবিটালের সাথে বিকর্ষণের কারণে দুটি শক্তি স্তরে ভাগ হয়ে যায়। একটা হলো নিম্ন শক্তি স্তর, হলো উচ্চ শক্তি স্তর। দেখো নিম্ন শক্তি স্তরে 3টি অরবিটাল থাকে, উচ্চ শক্তি 2টি অরবিটাল থাকে। এই অবস্থায় তাদের মধ্য দিয়ে সাদা আলো অতিক্রমকালে নিম্ন শক্তি স্তরের ডি অরবিটাল এই সাদা আলোর একটি অংশ শোষণ করে উচ্চ শক্তি স্তরে গমন করে এবং অবশিষ্ট অংশ সাদা আলোর অবশিষ্ট অংশ সম্পূরক বর্ণ আকারে আমাদের চোখে প্রতিফলিত হয়, তাই যৌগটা কি রঙিন হয়। সম্পূরক বর্ণ বলতে দেখো লিখে রাখছি আমরা, এখানে দেখো বায়োলেট, এখানে ইউলু, অর্থাৎ সে যদি বায়োলেট গ্রহণ করে ইউলু দেখাবে। আবার দেখো ব্লু গ্রিন যদি গ্রহণ করতে কি সেখানে রেড অরেঞ্জ, এটা ঠিক তার বিপরীত সম্পূরক বর্ণ দেখে রাখছি জায়গাটায়। একটা শোষণ করলে তার বিপরীতে আরেকটা সে দেখাবে, এই হলো রঙিন যৌগ। আচ্ছা, এবার চলে আসে আমরা দেখি পরেরটা প্যারাম্যাগনেটিক ধর্ম। প্যারাম্যাগনেটিক ধর্ম হলো অবস্থান তাদের কি সাধারণত নর্মাল চিন্তা করো যে কোনো পরমাণু বা আয়নের মুখ তোমার বিজুর ইলেকট্রন থাকলে ওই বিজুর ইলেকট্রন সম্পন্ন অণু বা পরমাণু বা আয়নকে তোমার যদি একটি চুম্বক ক্ষেত্রে রাখা হয় তাহলে চুম্বক ক্ষেত্র দ্বারা তারা আকর্ষিত হয়। এই আকর্ষিত হওয়াটাকে বলা হয় প্যারাম্যাগনেটিক ধর্ম। তাহলে অবস্থান্তর মৌল এবং তাদের ক্যাটায়নে কি থাকে আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকে, এখানে বিজুর ইলেকট্রন থাকে। এই বিজুর ইলেকট্রন থাকার কারণে তারা কি প্যারাচুম্বকত্ব ধর্ম প্রদর্শন করে। দেখো এখানে আয়রন ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা, আয়রনে কত 26, এখানে আর্গন 18, এখানে 18 দুই কত 24, আর এখানে কি ফোরেস্টো এখানে 26। এই 3d6 কে আমরা দেখতে চাই তাহলে দেখো এই প্রথমে থাকবে তোমার 2টা ইলেকট্রন আর পরে মোট তো 5টা ডি অরবিটাল,
5টা ডি অরবিটালের মধ্যে প্রথমটা থাকবে 2টা ইলেকট্রন, পরেরটা একটা একটা করে মোট 4টা বিজোড়, তার মানে বিজোড় আছে। বিজোড় থাকার কারণে সে চুম্বক দ্বারা আকর্ষিত হয়, আর এটাকে বলা হয় তোমার প্যারাম্যাগনেটিক ধর্ম। এবার আসে পরটাতে প্রভাবন ধর্ম। কি বলছে? অবস্থান্তর ধাতু তাদের ক্যাটায়নের আংশিক পূর্ণ অরবিটাল থাকায় অবস্থান্তর ধাতু তাদের যৌগসমূহ প্রভাবক ধর্ম প্রদর্শন করে। আমরা কি জানি প্রভাবক কি করে? প্রভাবকের কাজ হলো তোমার বিক্রিয়ার হারকে হ্রাস বৃদ্ধি করে। এই অবস্থান্তর মৌলের ফাঁকা অরবিটাল থাকে তাদের পৃষ্ঠদেশে এই বিক্রিয়ক কি যুক্ত হয়, এতে বিক্রিয়কের মধ্যস্থ বন্ধনটা কি দুর্বল হয়, ভেঙে যায়, তাই দ্রুত তারা উৎপাদে পরিণত হয়। এই ক্ষেত্রে আমরা দুইটা উদাহরণ দিয়ে রাখতে পারি। জায়গাটা দেখো যে হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে আয়রন প্রভাবক হিসেবে কাজ করে। আয়রন একটা অবস্থান্তর মৌল। আবার হাইড্রোজেনেশন প্রক্রিয়ায় অ্যালকেন প্রস্তুতি কি নিকেল প্রবেশে কাজ করে। নিকেলকে একটা অবস্থান্তর মৌল। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? এই দেখো আমরা পড়াতে ফিরে আসি। ডি ব্লক মৌল শিখলাম, অবস্থান্তর মৌল শিখলাম, জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয় কেন ব্যাখ্যা জানলাম। অবস্থান্তর মৌলের যে 5টা বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটাই পড়লাম। রঙিন যৌগ গঠন করে, পরিবর্তনশীল জার্মান প্রদর্শন করে, জটিল যৌগ গঠন করে, প্যারাচুম্বকন প্রদর্শন করে, এটা কি প্রবন্ধন প্রদর্শন করে। এগুলো পরীক্ষায় 2 নাম্বার দিয়ে আসে, 3 নাম্বার দিয়ে আসে। তাহলে আমরা আজকের এই লেকচারের পরে আমরা এই সবগুলো কোশ্চেন কি সহজে আমরা বুঝতে পারবো বা লিখতে পারবো। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আমরা পরবর্তী ক্লাস আবার দেখা হবে। এই মহামারীর যুগে প্রত্যেকে ঘরে থাকবে এবং প্রত্যেকে তাদের পরিবার সদস্য কি তোমাকে ঘরে থাকার জন্য বলবে। ধন্যবাদ সকলকে। আবার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।